আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প। দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের হালি শহরে। এলাকার একজন সফল বায়োফ্লক উদ্যোক্তা আজিজ ভাই। 2 বছরে তিনি বায়োফ্লকে বেশ সাফল্য পেয়েছেন। তুলে ধরবো তার গল্প। পুরো অনুষ্ঠান ধরে আপনাদের সাথে আছি আমি, রাহাত রাজা। প্রিয় দর্শক, কথা বলছি A1 ফিশ গার্ডেনের স্বত্বাধিকারী আজিজ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম আজিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার এখানে এসে খুব ভালো লাগছে, কেননা বাড়ির আঙিনায় প্রতি জায়গাকে ব্যবহার করে আপনি বায়োফ্লক শুরু করেছেন। বায়োফ্লকে কিভাবে আসলেন জানতে চাই। আসলে আমি ছোটকাল থেকে একটু কৃষির প্রতি একটু আগ্রহী। আমি একসময় কিন্তু ওই লেয়ার এবং ব্রয়লার মুরগি করতাম, মানে বিশাল আকার আমার খামার ছিল। আচ্ছা। দেখলাম যে একসময় কিন্তু আসলে ব্রয়লার মুরগি করতে গিয়ে বিভিন্ন লসের সম্মুখীন হইলাম। এরপর আমি খামারটা বন্ধ করি। খামারটা বন্ধ করার পরে আসলে আমি কিন্তু মোটর পার্টসের ব্যবসা চলে যাই। আমার কিন্তু দীর্ঘ 13 বছর মোটর পার্টসের ব্যবসা। কিন্তু আমি একটু নিউ প্রোডাক্ট ইউটিউব দেখতে দেখতে কিন্তু আমার কৃষির প্রতি কেমন আমার একটা টান চলে আসলো। ঠিক আছে, টান চলে আসার পরে আমি কিন্তু বাসাতে ছোট্ট একটা ড্রামে কিন্তু ট্রাই করলাম, কারো পরামর্শ ছাড়া ছোট্ট একটা ড্রামে ট্রাই করলাম। ট্রাই করার পরে দেখলাম যে খাওয়ার মতো উপযোগী মাছ হয়েছে আমার। এরপর আমি কিন্তু 300 লিটার থেকে 500 লিটার একটা ড্রাম কিনলাম গাজীতে। সেখানে যখন মাছ চাষ করতে গেলাম, কিন্তু মাছটা কিন্তু মর্টালিটি কিন্তু বেড়ে গেল, মানে মাছ মরা শুরু করার পরে এবার চিন্তা করলাম যে আসলে আমার পক্ষে সম্ভব না। আমি কিন্তু ব্যবসায়িক কারণে বিভিন্ন দেশে যাই, চায়না যাই, ইন্ডিয়া যাই। ইন্ডিয়া যাওয়ার পরিপ্রেক্ষিতে দেখলাম যে একদম চায়নাতে গিয়ে দেখলাম যে মানে একদম পাশে যখন ঘুরতে বেরিলাম, বিশাল একটা বায়োফ্লকের খামার। আচ্ছা। যখন বায়োফ্লক আমার একটা কৌতূহল জাগলো, আসলে এটা কী হতে পারে। আমার যে কোনো দেশে গেলে কিন্তু আমার একটা নতুন কিছু চিন্তা ভাবনা করি। তো আমি কিন্তু অনেক প্রকার চেষ্টা করার পরে কিন্তু একদিন পর আমার কিন্তু এখানে ঢোকার সুযোগ হয়েছে আমার। ওটা কিন্তু ঢুকতে দেয় না বায়োসিকিউরিটির কারণে। কিন্তু দেখলাম বিশাল খামার মানে এটা অকল্পনীয়, মানে অনেকখানি জায়গা নিয়ে বৃহৎ আকারে, মানে কয়েক লাখ লিটার হবে এখানে। তো দেখলাম যে ওরা দুতলা করে করছে। দেখার পরে মানে কথাবার্তা বললাম, তো আমার মাথা চিন্তা করলাম এরা যদি এত ইনভেস্ট করতে পারে তাহলে আমার বাংলাদেশ হবে এখানে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিন্তু আবহাওয়াটা কিন্তু সেম, প্রায় কাছাকাছি। তো হবে না, অনেক চিন্তা ভাবনা করলাম, ওদের সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলে দেখলাম ওরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করাইতো। প্র্যাকটিক্যাল ক্লাস করানোর পরে ওরা 13,000 রুপি নিত। তা আমি কী করলাম, তারপরের দিন ওরা ট্রেনিং ছিল না, ওদের একটা বিশেষবার একটা ট্রেনিং হয়। বিশেষবার কিন্তু আমি ট্রেনিংয়ের জন্য এদেরকে কী করলাম, ট্রেনিং করে আসার পরে আমি কিন্তু প্রথমে কিন্তু আইসেই কিন্তু আমি একটা 8,000 লিটার ট্যাঙ্ক করলাম। 8,000 লিটার ট্যাঙ্ক করার পরে আমি কিন্তু ছাড়লাম কই মাছ, যেটা ভিয়েতনামে কই বলে, ওই কই মাছটা ছাড়লাম। ওই কই মাছটা যেখানে প্রচুর গ্রোথ, মানে ওদের সিস্টেম চলতেছে। আমি কিন্তু বাইরে আর কোনো ইউটিউবের ভিডিও দেখি না, দেখি ওরা যেভাবে বলছে ঠিক ওদের গাইডলাইন আমি চলতেছি। বিভিন্ন সমস্যা হলে আমি ওদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতাম। এই ধরনের কাজ যখন শুরু করতে গেলাম, আমি কাজ করার ফাঁকে কিন্তু বাংলাদেশে কিন্তু হালকা কিন্তু ফার্ম হচ্ছে। বাংলাদেশে তখন ফার্ম হচ্ছে প্রায়। আসলে আমি প্রথম শুরু করছিলাম প্রায় 2.5 বছর আগে, কিন্তু আমি মূল কিন্তু শুরু করছিলাম ইন্ডিয়া থেকে প্রায় 2 বছর হচ্ছে। তো বিভিন্ন খামার আমি কিন্তু ভিজিট করতে যেতাম। ভিজিট করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে, কেউ ঢুকতে দিত না, মানে যারা তখন খারাপ লাগতো। বাংলাদেশে বিভিন্ন মানে যারা শিখাচ্ছে বা প্র্যাকটিক্যাল শিখাচ্ছে তাদের কাছে গেলাম, বিভিন্ন খাবার প্রায় 7-8টা খামার গেলাম। যাওয়ার পরে মানে উদ্ভূতটা বেড়ে যাচ্ছে। মানে আমি চিন্তা করলাম যে এটার মধ্যে কী আছে একটু দেখবো। যেহেতু ইন্ডিয়াতে 20 টাকা ইনভেস্ট করে ফেলছে, একটা খামার গেলাম, আমি সব খামার যাইনি, তাহলে আমি কেন পারবো না। এই কাজ করতে শুরু করি আমরা আস্তে আস্তে, মানে এটা ইন্ডাস্ট্রি এখন আমার নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমি কিন্তু তাড়াহুড়া করছি না। আমি আজকে একটা ট্যাঙ্ক করতেছি, কালকে মানে 2 মাস পর একটা করছি, 3 মাস পর একটা করছি, সেরকম করতে করতে কিন্তু আমার কয়েক জায়গায় কিন্তু এখন ট্যাঙ্কটা হয়ে গেছে। আমার বাড়ির আঙিনায় কিন্তু 5টা ট্যাঙ্ক আছে, আশেপাশে কিন্তু আমার অনেক ট্যাঙ্ক আছে। এটা হচ্ছে আপনার একজন মানুষ মনে করেন মিডল ইস্টে যাবে, 4-5 লাখ টাকা খরচ করে, সেই 4-5 লাখ টাকা যদি খরচ করি, মিডল ইস্টে না গিয়ে যদি বাংলাদেশে যদি একটা যৌথ খামার করা যায়, 4-5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। যেমন 10টা বায়োফ্লকের ট্যাঙ্ক করলো, একটা ছোটো দেশি মুরগি খামার করলো, যদি করতে যায় সে মিডল ইস্টে থেকে মানে ডবল ইনকাম করতে পারবে। মানে একটা মানুষ আমার জানা মতো কিন্তু 20-25 টাকার উপর বেতন হতে পারবে না, কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার 50,000 টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনার একটা ট্যাঙ্ক দিয়ে না, যদি আপনার 2-4-5 লাখ টাকা খরচ করে যদি একটা যৌথ খামার করা যায়, চলতে পারবেন আপনার, সামাজিকভাবে সুন্দরভাবে চলতে পারবেন। এটাই করতে পারবেন। শুরু করার আগে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এবং সেখানে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার ক্ষেত্রে কেমন ছিল এই বিষয়টি? যখন আমি প্রোডাক্ট কিনতে যাই, একটা পিএস মিটার, যে পিএস মিটার বর্তমান 700 টাকা, সে পিএস মিটার কিন্তু আমি কিন্তু 10,000 টাকা দিয়ে কিনছিলাম, কারণ আমি কারো সহযোগিতা পাইনি তখন, কার কাছ থেকে পিএস মিটার কিন্তু বুঝতে পারিনি আমি। দ্বিতীয় কথা হচ্ছে কি, একটা টিডিএস মিটার যেটা এখন 400 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়, সেটা কিন্তু 5,000 টাকা কিনে। একটা এমএফ কোন, সাধারণ একটা এমএফ কোন 14,000 টাকা পর্যন্ত আমরা কিনছি।
14 দিন সেই চিন্তা করলাম যে না আসলে আমরা যদি শুধু বাইফ্লক নিয়ে পড়ে থাকি কিন্তু হবে না, আমাদের কিন্তু খামারিদের কিছু কিছু সুলভ মূল্যে প্রোডাক্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে। সেই প্রেক্ষিতে কিন্তু আমি যখন আমার এক্সপোর্টার আছে চায়নাতে, তাদের সাথে আলাপ করলাম কিছু বাইফ্লকের সামান দেওয়া যায় কিনা। তাই আমরা কী করলাম, আমাদের সিএনজি মালের সাথে কিন্তু আমরা সামান্য মানে 20%, যেখানে আমার একটা এলসি করার জন্য 20% কিন্তু আমরা বাইফ্লকের সামানটা নিয়ে আসি, যেখানে স্পেয়ার পার্টস। আমি এটাই বলি, হয়তো আমি বাইফ্লকের আসলে প্রোডাক্টের দোকান আছে, আমার মূল কথা হচ্ছে আমার সিএনজি পার্টসের ব্যবসা। বাইফ্লকের ব্যবসাটা আমার কিন্তু মূল ব্যবসা না, এটা আপনার একটা অপশনাল সাবজেক্ট। যাতে আপনার সুযোগ আছে বলে আপনি সুযোগ আছে বলে আমি মালগুলো নিয়ে আসতেছি, এবং তাদেরকে বলে যে আমার থেকে প্রোডাক্ট কেনার আগে তাদেরকে বলে একটু বাইরে রেট দিবে, সর্বনিম্ন যে রেটে বিক্রি করতেছে সেই রেটে আমাকে বলে ভাই আমি এই রেটে পাইছি, আপনার দেওয়া যাবে কিনা। আমি কিন্তু প্রতিটা মাল টেস্ট করা ছাড়া দিই না, এবং প্রতিটা মালের মধ্যে একটা যে সবচেয়ে কাস্টমার একটা জিনিস খারাপ পেলো তাকে কিন্তু আমি একটা রিপ্লেসমেন্ট করে দিতেছি। মনে করেন আপনি একটা জিনিস নিয়ে গেলেন, আপনার নিয়ে যাওয়ার পর দেখলেন বাসা যেতে আপনার জিনিসটা নষ্ট, কিন্তু অনেকজন কী করে চেঞ্জ করে দেয় না, কিন্তু আমি কিন্তু এটা চেঞ্জ করে দিতেছি। আর দ্বিতীয়ত আমরা কিন্তু রিসেন্ট কোম্পানি থেকে যে মোটরগুলো নিয়ে আসতে, সেই রিসেন্ট কোম্পানির মোটরগুলো বাংলাদেশে কিন্তু প্রচুর ভালো চলছে। আমার কিন্তু প্রায় 32টা কিন্তু আমার ইয়ার পাম্প লাগানো আছে, একটা পাম্প কিন্তু নষ্ট হয়নি। তারপর আমি চেষ্টা করছি যদি পাম্প যদি নষ্ট হয় আমরা স্পেয়ার পার্টসগুলো আনার চেষ্টা করবো। আমরা মূল কথা আমরা বাইফ্লকের সরঞ্জামগুলো সর্বনিম্ন যাতে খামারের একদম সুলভ মূল্য পেতে পারে সেই জন্য চেষ্টা করতেছি। আমরা সর্বোচ্চ নিচে যারা বিক্রি করতেছে সেই রেটে কিন্তু আমরা মালগুলো দেওয়ার চেষ্টা করছি। তো 2 বছরের বেশি সময় তো বাইফ্লক করলেন, কতবার হারভেস্ট করলেন এবং আপনার বাড়ির আঙিনা সহ সব মিলিয়ে কয়টি ট্যাঙ্ক রয়েছে? আসলে আমার টোটাল ট্যাঙ্ক হচ্ছে 32টা, আশেপাশের সব মিলে আমার 32টা ট্যাঙ্ক আছে। 32টা ট্যাঙ্কের মধ্যে আমি এই 2 বছরে, আমার যেহেতু 2.5 বছর বলবো না, আমি 2 বছরে বলবো, যেহেতু আমি বাণিজ্যভাবে করছি 2 বছর আমার এই পর্যন্ত 5টা হারভেস্ট শেষ। আমি কিন্তু আমার একটা ছোটো চ্যানেল আছে, সেটা কিন্তু হারভেস্ট দেখাইছি আপনাদেরকে, বা আমার যারা বিয়ে তাদেরকে দেখাইছে। আমার কিন্তু এই পর্যন্ত 5টা হারভেস্ট। আমি কিন্তু প্রথম হারভেস্ট করছি আমরা ভিয়েতনামের কই দিয়ে, দ্বিতীয় হারভেস্ট কিন্তু আমার কিন্তু ইয়া দিয়ে এই মরিশাস তেলাপিয়া দিয়ে, তৃতীয় হারভেস্ট কিন্তু আমি গুলশা মাছ দিয়ে, চতুর্থ হারভেস্ট কিন্তু আমার কিন্তু শিং মাছ দিয়ে, ঠিক আছে। পঞ্চম হারভেস্ট কিন্তু আমার কিন্তু আমি কিন্তু শৈল মাছের একটা হারভেস্ট দেখাবো কিন্তু সবাইকে, দোয়া করেন। একে সফলতা বলতে যেটা আসলে কোটি টাকার ইনকাম করতে হতো, কোটি টাকার ইনকাম হবে না। মরিশাস তেলাপিয়া 10 লিটার করতে গেলে 15 থেকে 20,000 টাকার উপর ইনকাম করা যাবে না পার ট্যাঙ্কে। যদি আপনি শিং মাছ করতে যান সেক্ষেত্রে বাজার ভেতরে যদি দাম থাকে সেক্ষেত্রে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত আপনি শিং মাছ ইনকাম করতে পারবেন প্রতি 10 লিটার ট্যাঙ্কে। কিন্তু হারভেস্টের সময় লাগে কিন্তু 5 মাস। আপনি কিন্তু একটা ট্যাঙ্ক দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন না, আপনাকে ট্যাঙ্কগুলো এমনভাবে সাজাতে হবে যে যাতে প্রতি মাসে আপনার হারভেস্টটা চলে আসে। মনে হয় 10টা ট্যাঙ্ক করলেন, 10টা ট্যাঙ্কের মধ্যে আপনি কী করলেন, একটাকে বোর্ডার করে ফেললেন, মানে হসপিটাল ট্যাঙ্ক করে ফেললেন। মনে করেন আপনার 4টা ট্যাঙ্কের মাছ আপনার জানাতে 2 মাস পরে বিক্রি হবে। চাইলে আপনার 2 মাস আগে কিন্তু ওইখানে একটা বোর্ডারের মধ্যে যদি 2 মাসটা আপনার যদি সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন, যেহেতু 4টা ট্যাঙ্কের মাছ এক ট্যাঙ্কে রাখা যায়, মাছগুলো ছোটো, তাহলে আপনি ওই মাছটা যদি আপনি ওইখানে দেন তাহলে আপনার 2 মাসে কিন্তু হারভেস্ট হচ্ছে। কিন্তু মানুষ কিন্তু বুদ্ধি খাটালে কিন্তু অনেক কিছু করতে পারে। যখন 8টা ট্যাঙ্ক যখন হয়ে যাবে তাহলে ওই 2 মাসে ট্যাঙ্ক হাতে হবে, একটা ট্যাঙ্ক কিন্তু আপনার বুড়ার জন্য রাখতে হবে। এখানে বুড়ার জন্য হচ্ছে এটা হসপিটাল ট্যাঙ্ক হচ্ছে, কোনো মাছের ডিজিজ দেখা দিলে ট্রিটমেন্ট করতে পারবেন এবং 2 মাসের মধ্যে আপনি হারভেস্টটা নিয়ে আসতে পারবেন। মোটা আসলে হারভেস্ট হবে 5 মাসে বা 4 মাসে, কিন্তু একটা ট্যাঙ্ক এক্সট্রা থাকার কারণে কিন্তু আপনার মেয়াদটা কিন্তু কমে যাচ্ছে। সেভাবে যদি আপনারা যদি সাজাই করতে পারেন তাহলে আশা করি মোটামুটি আপনি যেভাবে বলছে আগে আপনার মোটা এই 60-70 টাকা মাসে ইনকাম করা যাবে। তবে একটা ট্যাঙ্কে না, বা অ্যাভারেজে কিন্তু আপনার কমপক্ষে 9টা ট্যাঙ্ক লাগবে। ইউটিউবে ঘটনা যেটা করতেছে আসলে একজনে একটু 19-20 করে কথা বলছে, কে বলছে 10 কেজি লবণ দেন, কে বলছে 1 কেজি লবণ দেন। আসলে লবণটা দিতে হবে আমার পানির টিডিএসের উপর ডিপেন্ড করে, মানে আমার পানি স্যানিটারির উপর ডিপেন্ড করে লবণটা দিতে হবে। সেটা কিন্তু না বুঝে কিন্তু কেউ 10 কেজি দিতেছে, কেউ 20 কেজি দিতেছে, কেউ 5 কেজি দিতেছে। চুনটা কিন্তু যার তার মতো করেই দিচ্ছে, কিন্তু আমার পিএস দেখে কিন্তু আমাকে চুনটা ইউজ করতে হবে। সেটা না বুঝে কিন্তু খামারে রেখে আজকে ভিডিও দেখছে, কালকে ট্যাঙ্ক সেট আপ করতেছে, পরশু দিন মাছ চাষ করতেছে, 3 দিন পর আমাদের ফোন করে আমার 500 পিস মাছ মারা গেছে, 1000 পিস মাছ মারা গেছে। আসলে বাইফ্লকের মাছ চাষের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই ব্যাকটেরিয়া চাষটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা ট্যাঙ্কে যদি সুন্দর করে যদি আপনি প্রিপারেশন করতে পারবেন, যদি আপনার যদি শত্রুপক্ষকে মারার জন্য, শত্রুপক্ষ মাছের কোনটা হচ্ছে শত্রুপক্ষকে মারার জন্য যদি আপনি যদি একটা শূন্য রেডি করতে পারেন তাহলে আপনার ট্যাঙ্কে কোনো রোগ জীবাণু আসবে না, প্লাস কি আপনার স্লাইসগুলো হবে না। মানে আপনার বাইফ্লকে তো আসলে পানি ছাড়া কোনো নিয়ম নেই। আপনি আমার এখানে হয়তো দেখছেন আমার এখানে পানি ছাড়তেছে না, বিভিন্ন প্রকারের কিন্তু আমার কিন্তু স্লাইসগুলো বের করার সিস্টেম করে দিচ্ছি, দেখছি, ঠিক আছে। আমি কিন্তু পানি ছাড়ি না, আমি কিন্তু স্লাইসগুলো মানে আমার ময়লাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, কিন্তু আমি পানিটা ছাড়তে হচ্ছে না। তো এটা আপনারা দেখতেছেন এখানে। একটা জিনিস আপনারা দেখাই, এটা হচ্ছে একটা 50 টাকা দিয়ে পাওয়া যায়, এটা হচ্ছে পুরোটার দোকান একটা জার। আমি কোনো একটা নেট দিয়ে দিলাম, দেখছেন, নেট দেওয়ার পর এখানে একটা ইট দিয়ে কিনে ফেলে রাখেন। এর ভেতরে কিছু ময়লা দেখতে পাচ্ছি, এখানে ময়লা হচ্ছে মাছের কিছু ময়লাগুলো কি করবেন আপনার
ঘুরতে ঘুরতে কিন্তু কিছু ময়লা এখানে আটকে যায়, সেই ময়লাগুলো কিন্তু আমি কিন্তু একটু আলাদাভাবে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কিছু ময়লা কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখেন দেখছেন, ইট দিয়ে কিন্তু আমার কিন্তু পরিষ্কার করে রাখছি, এখানে কিছু ময়লা কিন্তু এখানে থাকবে। মানে যতই বায়োফ্লক যত আপনি ময়লাগুলো এক্সট্রা বের করে দিতে পারবেন, তত বায়োফ্লক ট্যাঙ্কটা কিন্তু সুস্থ থাকবে। আরেকটি পদ্ধতি দেখছি যে আপনার অন্য অন্য ট্যাঙ্কেও রয়েছে যে একটি পাইপের ভেতর দিয়ে পানি বের হয়ে সেই পানিটি এখানে পড়ছে এবং অনেক ময়লা এখান থেকে আপনি জড়ো করে একসাথে ফেলে দিতে চান। যেমন ধরেন একটা কথা বলি আপনাকে, আমার কিন্তু পানিগুলো কিন্তু আবার কিন্তু এখানে পড়তেছে, আপনি দেখেন দেখাই, এগুলো কিন্তু পানিগুলো কিন্তু নিচ থেকে মধ্যে ময়লা উঠে কিন্তু ময়লাটা কিন্তু এই ঝাড়ের মধ্যে কিন্তু আটকে যাচ্ছে। দেখেন হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ময়লাগুলো ফেলে দিতে পারতেছি। আর পানিটা কীভাবে করতেছে দেখেন আপনারা, আপনাদের দেখাই আমি। অবশ্যই আমি কিন্তু একটা কিন্তু এক্সট্রা কিন্তু লাইন বের করে নিচ্ছি, দেখছেন একটা এক্সট্রা চাবি আছে, একটা পাইপ সিলিকন পাইপ এক্সট্রা না দিয়ে মনে করেন এই দেখেন আমি একটা টি দিচ্ছি, একটা ইলেকট্রিকের কিন্তু পাইপ দিলাম, এটা ইলেকট্রিকের পাইপ কিন্তু একটা টি দিলাম, এখানে ছিদ্র করে এতটুকু কিন্তু পাইপটা কিন্তু আমি করলাম, তুলে দিলাম, এখানে একটা হাওয়াটা দিয়ে কিন্তু আমার পানিটা কিন্তু এদিক থেকে পানিটা ঢুকে কিন্তু এদিক দিয়ে বের হচ্ছে, আমার নিচ থেকে ময়লাগুলো কিন্তু উপরে উঠতেছে, ময়লাগুলো আমার কিন্তু এটার মধ্যে থেকে যাচ্ছে, এটা পরে ফেলে দিতে পারবেন। 3-4 এরকম করে ময়লা বের করি, আচ্ছা, তারপর দুইটা আপনি দেখলেন। এটা হচ্ছে আমার হচ্ছে অবশিষ্ট যে স্লাইস থাকবে সেই স্লাইসগুলো বের করে দেওয়ার জন্য। অনেক সুন্দর পদ্ধতি। বায়োফ্লকে কিন্তু পানি ছাড়া যাবে না, বারবার বলতেছি, স্লাইসগুলো বিভিন্ন কৌশলে কিন্তু আপনাকে ফেলে দিতে হবে, সেটা করার জন্য আমি এই কাজটা করলাম আপনাদের। ভাই বায়োফ্লকে যারা নতুনভাবে শুরু করতে চায় তাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হয়, তো তাদের বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে? আসলে যারা নতুনভাবে শুরু করতে চাই, এখানে যেটা বলতে চাচ্ছি, ইউটিউবে আসলে সবাই দেখে কিন্তু এটার প্রতি উদ্বুদ্ধ হচ্ছে, আগ্রহ হচ্ছে। ইউটিউবে কিন্তু আমরা যারা আসলে বায়োফ্লক মাছ চাষ করতেছি বা আপনারা যারা চ্যানেল করতেছি, সবাই কিন্তু এক ধরনের কথা বলতেছেন এখানে, মানে যদি 19-20 হতো তাহলে মনে মধ্যে কাছাকাছি, কেউ 50%, কেউ 100% বলতেছে, কেউ বলতেছে 10 কেজি লবণ দেন, কেউ বলতেছে 20 কেজি লবণ দেন, ঠিক আছে? আসলে খামারের যাবে কোথায় সেটা জানে না। তাদেরকে আমি বলবো যে যদি তাদের একটু বিজ্ঞান সম্বন্ধে যদি মেধা থাকে, তারা ইউটিউব দেখে একটু ফলো করলে কিন্তু মাছ চাষটা করতে পারবে। আর যাদের বিজ্ঞান সম্বন্ধে মানে কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে বলবো যে আশেপাশের কোনো খামারে থাকলে বা পুরাতন খামারে তাদের পরামর্শ অনুযায়ী খামারটা করার জন্য। আর যদি কিছুই যদি না জানে, তাকে বলবো যে ছোট্ট করে একটা প্র্যাকটিস করার জন্য। এটা হচ্ছে লাভের জন্য না, এটা হচ্ছে শিখবে মাছটাকে সুস্থ কীভাবে রাখবে, মাছটা কীভাবে গ্রোথ করা যায় সেটার ব্যাপারে তাকে যদি সেইভাবে যদি কাজটা করতে পারে, আশা করি সেই বায়োফ্লকে খামারিটা খুব সাকসেস হতে পারবে। কিন্তু প্রথম বেসটা তার জন্য হবে শিক্ষণীয় বিষয়। যেমন ধরেন একটা বাবা একটা সাইকেল কিনে দিল, ছেলে সাইকেল চালাতে জানে না, তার কিন্তু বাজে বাজে চোট লাগবে, সে চোট লাগার পর কিন্তু একদিন কিন্তু শিখে যাবে। ঠিক বায়োফ্লকে কিন্তু এটা শিখে যাবে, কিন্তু এটা বায়োফ্লক কঠিন কিছু না, সহজ জিনিস। কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে এটাকে কিন্তু কঠিন করে ফেলতেছি, ঠিক আছে? বায়োফ্লকটা 3ভাবে চেষ্টা করবেন। প্রথম হচ্ছে যদি জানেন আপনি ইউটিউব দেখে বিজ্ঞান সঙ্গে অভিজ্ঞতা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো আশেপাশে কোনো খামারের অভিজ্ঞ খামারি থাকে তার সাথে পরামর্শ নিয়ে বায়োফ্লক করেন। তৃতীয় কথা হচ্ছে আপনি যদি কিছুই না জানেন ইউটিউবে, ছোট্ট করে একটা শিকার জন্য কাজটা করবেন। এভাবে যদি করতে চান একদম বায়োফ্লক মাছ চাষে খুবই সফল মাছ চাষ করতে পারবে। এই 3টি বিষয়ে লক্ষ্য করে যদি শুরু করে, এরপরেও একটা প্রতিবন্ধকতা থেকে যায়, বিশেষ করে শীতের সময়, তো এই সময় কোনো পরামর্শ থাকে কি? একটা সুন্দর প্রশ্ন করছেন। আসলে সামনে শীতকাল, অনেক খামারের আসলে শীত নিয়ে খুবই টেনশনে আছেন। আমি তাদেরকে বলে বাংলাদেশে কিন্তু টেম্পারেচার কিন্তু মানে উত্তরবঙ্গ ছাড়া তেমনটা কিন্তু নামে না। আমাদের শীতকালে কিন্তু আমাদের চট্টগ্রামে কিন্তু 20-এর নিচে বা 18-এর নিচে নামে না। যাদের কিন্তু 20 থেকে এবং 25 থাকবে তারা কিন্তু বায়োফ্লক মাছ চাষ করতে পারবে। আপনি নিজে দেখছেন, আমি আমার এখানে সামনে শীত কিন্তু 5 আসছি, শীতের মধ্যে মাছ চাষ করা যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস কাজ করতে হবে কি, খালো একদম পাতলা সস্তা কিন্তু পলিথিন পাওয়া যায়। আচ্ছা, আপনি যখন মানে আপনার 4টার দিকে যখন সূর্য আস্তে আস্তে অস্ত যাবে, কুয়াশা একটু নামবে, তখন আপনি কালো পলিথিনটা দিয়ে আপনার ট্যাঙ্কটা কিন্তু ঢেকে দিবেন। সারাদিন সূর্য তাপ পড়ছে, ওই তাপটা যদি থেকে যায়, একটু হালকা যাতে মানে বাতাসটা যাতে চলে যায়, একটা হালকা কিন্তু ফাঁক করে রাখবেন যেখানে একদিকে, যাতে গ্যাসটা কিন্তু বেরিয়ে যায়। এরপর সকাল যখন আপনার রোদ উঠবে, কুয়াশা যখন কেটে যাবে, সকাল যখন রোদ উঠবে, তখন আপনার এটাকে কিন্তু আবার খুলে দেবে, তাহলে আপনার সারাদিনের রোদটা কিন্তু থেকে যাবে। এরপরে যদি আপনার বেশি রোদ হয়, সেক্ষেত্রে আমাদের এখান থেকে হিটার পাওয়া যায়, অটো হিটার পাওয়া যায় বায়োফ্লকের জন্য। সেই হিটারগুলো কিন্তু অ্যাভেলেবেল চলে আসবে। হিটারগুলো আপনাকে ইউজ করতে পারলে বায়োফ্লকের মাত্রা অতিরিক্ত শীত পড়লে তারপরে বায়োফ্লকের যে কাজটা হয়, আপনার কিছু কিছু মাছ কিন্তু খাবার কম খাবে, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। শীতের সময় একটু কমই খায়, কম খাবে, একটু টেনশন করার দরকার নেই। শীতটা আসলে বেশি থাকবে না। বায়োফ্লকে শীতকালে মাছ আমরা চাষ করছিও, এর আগে কিন্তু আমরা 2বার শীত পাইছি, মাছ চাষ করছি, আমাদের সমস্যা হয়নি। খাবার যখন কম হবে একটু গ্রোথ কম আসবে, এটা স্বাভাবিক জিনিস, ঠিক আছে?
বাইফ্লকে শীতকালে মাছ চাষ করা যাবে। নতুনরা যারা শুরু করতে চায় তারা কয়টা ট্যাঙ্ক দিয়ে কিংবা কত টাকা দিয়ে শুরু করতে পারে? যারা নতুন শুরু প্রথমে আমি তো বলবো একটা ট্যাঙ্ক দিয়ে ট্রাই করার জন্য। একটা ট্যাঙ্ক দিয়ে ট্রাই করতে যান হয়তো এটা শেখার জন্য শিক্ষণীয় বিষয়। যখন একটা ট্যাঙ্ক সাকসেস হবেন তখন একটা ট্যাঙ্কের সাথে আমি মনে করবো 4টা ট্যাঙ্ক করা ভালো। ওই যে আপনাকে বললাম 5টা ট্যাঙ্ক করতে গেলে আপনি হয় ওই 4টা ট্যাঙ্কে মাছ বিক্রি 2 মাস আগে কিন্তু একটা ট্যাঙ্কে কিন্তু মাছটা কিন্তু যখন আমরা বোর্ডিং করবো 2 মাসটা কিন্তু কমে যাচ্ছে। তাই চাইলে 2 মাস পর পর হারভেস্ট করতে। সে যদি আবার 9টা ট্যাঙ্ক করে সে কিন্তু প্রতি মাসে হারভেস্ট করতে পারতেছে, কারণ আমি 2 মাস পর পর কিন্তু আমার বোর্ডিংয়ে কিন্তু মাছ নিয়ে আসতেছি। যদি আপনি যদি 9টা ট্যাঙ্ক দিয়ে শুরু করতে পারেন তো একটা সার্কেল করা যায়, তাহলে একটা প্রতি মাসে একটা প্রফিট আসার সম্ভাবনা 100%। এভাবে যদি শুরু করে প্রথমে কিন্তু নতুনটা কিন্তু করবো যে একটা ট্যাঙ্ক দিয়ে শিক্ষণীয় জিনিস। যখন সে বলবো যে ক্যালকুলেটর মেশিন দিয়ে দেখবে যে না তার সামান্যতম লাভ হয়েছে, নিশ্চয়ই সে পরবর্তী কিন্তু মাছ চাষ করতে গিয়ে কিন্তু এটাকে ডবল করতে পারবে। সেই জন্য বলবো যে নতুনরা প্রথমে একটা ট্যাঙ্ক দিয়ে শুরু করবে, আস্তে আস্তে ট্যাঙ্কটা বাড়াবে, তাড়াহুড়া করার দরকার নেই। এই বাইফ্লক ছিল না কিন্তু আপনার অন্য কাজ করেন নেই। আর যারা এখানে একটা কথা বলি, যারা ছাত্র আছে তাদের কিন্তু পড়ালেখা ছাড়া কোনো দরকার নেই, যারা চাকরি করতে তাদের কিন্তু চাকরি ছাড়া কোনো দরকার নেই। এখানে কিন্তু সকালে কাজ করতে হয় মাত্র 10টা ট্যাঙ্কের জন্য, সকালে কাজ করতে হয় মাত্র 20 থেকে 30 মিনিট, আর বিকালে কাজ করতে হবে আপনাকে। মনে করেন আপনি অফিসে আসতেছেন, অফিস থেকে মনে হয় আপনার সকাল 9টার দিকে আপনি অফিসে গেলেন, হয়তো বাইফ্লকের জন্য আপনি আধা ঘন্টা আগে উঠলেন, আর বিকালে যখন আপনি অফিস থেকে শেষ করবেন আপনার আধা ঘন্টা কাজ, এই 1 ঘন্টা কাজের জন্য কিন্তু আপনার কোনো লোক রাখার প্রয়োজন আমি মনে করি। নতুনরা প্রথমে বলবো যে অনেকজনে কী করছে 2টা ট্যাঙ্ক 3টা ট্যাঙ্ক করে চাকরি ছেড়ে দিচ্ছে, তাদেরকে বলবো না, এটা অপশন সাবজেক্টে রাখেন। যেদিন মনে করবে যে আপনার যে স্যালারিটা পাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ স্যালারি হয়ে যাচ্ছে এখানে নিজে নিজে মানে লভ্যাংশটা হয়ে যাচ্ছে, তখন আপনার আপনার মতো করে চাকরি ছেড়ে দিবেন। চাকরি ছাড়তে মানা করবো, সকালে কাজও কম বিকালে কাজও কম, এখানে আপনার কাজের পাশাপাশি কাজটা করা যাবে। বাইফ্লকে পুকুরের তুলনায় মর্টালিটি অনেক বেশি, এটা অনেক অভিযোগ রয়েছে, তো এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে মর্টালিটিটা আসলে অনেক বেশি না, হয়তো আমরা না জানার কারণে কিন্তু মর্টালিটি হচ্ছে। আসলে আপনি যখন করতে করতে আপনি সব কিছু শিখে ফেলবেন তখন কিন্তু আপনার ট্যাঙ্কে কিন্তু মাছের মৃত্যুর হার কমে যাবে। যেমন ধরুন আপনার একটা টয়লেট আছে, আপনার বাসার বাথরুম, সেই বাথরুমে কিন্তু ময়লাগুলো জমা 2টা সেফটি ট্যাঙ্কি আছে। আপনি যদি এক জায়গায় যদি বন্ধ হয়ে যায় কিন্তু ময়লাগুলো উপরে উঠবে, যখন ওইখানে যাবেন বা আপনার অফিসের কাজ সারতে যাবেন তখন কিন্তু ময়লাগুলো আপনার গায়ে যখন বাঁচবে কিন্তু এখানে একটা ঘাড় মতো হয়ে যাবে। ঠিক মাছের ময়লাগুলো আপনি কনভার্ট করার জন্য আপনি কী করতেছেন, আপনাকে মাছের ময়লাগুলো কনভার্ট করার জন্য কিছু না কিছুকে রেডি করতে হবে। সে কারণে যেমন ধরেন আমরা কিন্তু মাছের ময়লা যেমন অ্যামোনিয়া, সবাই অ্যামোনিয়া কথা বলে, আমরা থেকে প্রথমেই মাছ চাষ করার আগে 2টা ব্যাকটেরিয়া রেডি করতে হবে। আমরা কিন্তু 2টা ব্যাকটেরিয়া চাষ করি, একটা হচ্ছে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, একটা হচ্ছে হেট্রি ব্যাকটেরিয়া। নাইট্রিফাইন একটি ব্যাকটেরিয়া এবং হেট্রি ব্যাকটেরিয়া NO2 এবং NO3 ভেঙে কিন্তু এটা তাদের কিন্তু এটা ময়লাকে সংগ্রহ করে এটা প্রোটিন সেলে রূপান্তরিত হয়। যদি ওই জিনিসটা বাইফ্লকের মানে যদি করতে পারে, যেহেতু আমার ময়লাগুলো বের করে দিতে হবে, স্লাইসগুলো আপনার থাকতে পারবে না, ময়লা যদি আপনার যদি বের করে দিতে পারেন, আপনার যে একটা মাছ খাবে মনে করেন 100 গ্রাম, 100 গ্রামে তার বডি কিন্তু সংগ্রহ করবে 30 গ্রাম, বাকি 70 গ্রাম সে করতে পটি করবে। সেই পটিগুলোকে কনভার্ট করা যায়, পটি মানে কি আমাদের ট্যাঙ্কিংটা একটি শত্রুকে মারার জন্য আপনাকে শূন্য রেডি করতে হবে। শূন্যটা হচ্ছে কি আমার ব্যাকটেরিয়া, নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, হেট্রি ব্যাকটেরিয়া। নাইট্রিফাইন ব্যাকটেরিয়া এবং হেট্রি ব্যাকটেরিয়া দিয়ে আমি কিন্তু আমার ওই ময়লাগুলোকে এটাকে ভেঙে কিন্তু যখন এটা সংগ্রহ করবে, ব্যাকটেরিয়া সংগ্রহ করবে কিন্তু এটা প্রোটিনসে রূপান্তর হবে। প্রোটিনসে রূপান্তর সেই প্রোটিনগুলো মাছ যখন খাবে কিন্তু মাছের রোগ খাবে। সরাসরি যদি মাছের পায়খানা মাছে খাই কিন্তু মাছের রোগ হবে। যেমন ধরেন সেখানে ব্যাকটেরিয়া চাষ করলাম না আমি, কিন্তু মাছের পায়খানাগুলো কিন্তু এয়ারেশনের মাধ্যমে কিন্তু পানি ছড়াচ্ছে, সেই ময়লাগুলো যদি মাছ খাই তাহলে মাছের একটা রোগ সৃষ্টি হবে। সেই কিন্তু মাছগুলো কিন্তু যখন মাছের পায়খানাগুলো মাছের গায়ে বাজে সেখানে কিন্তু একটা ডিজিজ হবে, বিভিন্ন কিন্তু খারাপ ব্যাকটেরিয়া কিন্তু এখানে আক্রমণ করার কারণে মাছগুলো কিন্তু মারা যাচ্ছে না জানার কারণে। আমাদেরকে ব্যাকটেরিয়া সৃষ্টি করার পরে আপনাকে মাছগুলো ছাড়তে হবে, সেগুলো যদি জেনে যায় আশা করি তার মাছটা কিন্তু মারা যাবে না, সে কিন্তু লাভের মুখ দেখবে। বাইফ্লকের প্রজেক্টে এসে বিশেষ করে আপনার এখানে এসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারছে আমার দর্শকদেরকে। যদি কেউ আপনার মাধ্যমে বাইফ্লক শিখতে চায় কিংবা আপনার প্রজেক্টে ভিজিট করতে চায় তো সেক্ষেত্রে আপনি তাদেরকে কি সাহায্য করবেন? দেখেন আসলে আমি একটা ব্যবসায়ী, আমার কিন্তু মানে খুবই ব্যস্ত থাকি, তারপরেও কিন্তু আমি সবাইকে বলি যারা ফোন করে সরাসরি আমার আবার দোকানে চলে যেতে বলি। বিভিন্ন বাইফ্লক খামার করতে গিয়ে অনেক কিন্তু নতুন করতেছে বা অনেকে পুরাতন আছে যারা কিন্তু বুঝতেছে না বা যাদের একবার লস করছে তাদেরকে কিন্তু আমরা সরাসরি বলি আমার দোকানে আসেন, আমি আপনাদেরকে যতটুকু পারি আমার সম্মতি যতটুকু পারি আমরা সময় দেবো। আমরা কিন্তু সপ্তাহে কিন্তু 6 দিন আমাদের অফিস হচ্ছে কদমতলিতে চট্টগ্রাম, ওইখানে সবাই আসতেছে, সবার সাথে কথা বলতে। আশা করি হয়তো আপনার ভিডিও অনেকজন দেখতেছে, তাদের মধ্যে হয়তো কেউ না কেউ আমার কাছে গেছে, কিন্তু আমি সবসময় ফোনের মধ্যে সহযোগিতা করি। যখন কেউ ফোন করে যে ভাই আমার তো অ্যামোনিয়া বেড়ে গেছে বা আমার মাছের ডিজিজ চলে আসছে, আমি যতটুকু জানি, আমি কিন্তু সব কিছু জানি না আগে বলছি, আমিও কিন্তু এখন শিখতেছি। আর আমি যতটুকু জানি তাদেরকে ফোনের মাধ্যমে বা সরাসরি আমার দোকানে এসে আমি কিন্তু তাদেরকে কিন্তু সহযোগিতা করতেছি। এরপরে কিন্তু যারা খামার ভিজিট করতেছে তাদের জন্য আমি বলছি যে প্রতি বুধবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে ফ্রি পরামর্শ এবং ফ্রি খামার ভিজিট করতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না।
কিন্তু একসময় কিন্তু আমি খামার ভিজিট করতে টাকা দিয়েছি, কিন্তু আমি কিন্তু কোনো টাকা পয়সা নিব না, ফ্রি পরামর্শ অবশ্যই থাকবে। আমি চাচ্ছি যে এই বাংলাদেশের যে মৎস্য খামারিরা আছে তার একটু উপকার হোক। কিন্তু আমি একটা জিনিস জানি, তাদেরকে দিলে তো আমার খরচ নেই, আমি তাদেরকে অবশ্যই সহযোগিতা করব। তারা যদি আমার খামার আসতে চায় প্রতি বুধবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আসবে, কথা বলতে পারবে, যেখান থেকে আসুক না কেন কোনো সমস্যা নেই। আমার এখানে সবসময় সবার জন্য দরজা খোলা। জানতে চাই বায়োফ্লক নিয়ে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান এবং বাংলাদেশে এটা সম্ভাবনা কেমন? আসলে দেখেন, আসলে আমি তো ছোটোকাল থেকে আমি কিন্তু বিজনেস নিয়ে পড়াই করছি, আমরা কিন্তু বিজনেসের প্রতি আমার একটা আগ্রহী বেশি। বায়োফ্লকটা আমি যতটুকু মনে করতেছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যখন প্রথমে বাংলাদেশে আসছে তারা কিন্তু এরকম ছোট্ট থেকে শুরু করছে। আমার মনে হচ্ছে, আমি যতটুকু জানি, আমি কিছু মানুষের কিন্তু আমি কিন্তু মানে বড় বড় প্রতিষ্ঠানের কিন্তু আমি খামারটা কিন্তু রেডি করে দিচ্ছি। আমি মনে করছি এটা কিন্তু একদিন গার্মেন্টস পর্যায়ে চলে যাবে। বাংলাদেশের সরকার যদি এখানে নজর দেয়, আমাদের কৃষিমন্ত্রী যদি একটু নজর দেয়, আমাদের বাণিজ্য মন্ত্রী যদি একটু নজর দেয়, প্রতিটা ঘরে ঘরে কিন্তু মাছ চাষ হবে। সেই মাছগুলো এখন কষ্ট আসতে যাবে কোথায়? সেই মাছগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু এক্সপোর্ট হওয়ার সম্ভাবনা বেশি। দেখবেন যে বাংলাদেশ থেকে মাছ কেনার জন্য বিভিন্ন দেশ থেকে কিন্তু বায়ার আসতেছে। এটা কিন্তু আমার স্বপ্ন। আসলে স্বপ্ন হয়তো কোন সময় বাস্তব হবে জানি না, কিন্তু স্বপ্ন বলতে এই গার্মেন্টসটা কিন্তু এভাবে হয়েছিল। কিন্তু বাংলাদেশে এই বায়োফ্লক নিয়ে কিন্তু প্রচুর কর্মচার সৃষ্টি হবে। প্রচুর কর্মচার সৃষ্টি হওয়ার পরে আমি যখন চায়নাতে যাই, আসলে দেখি যে মানে প্রত্যেকটা মানে রেস্টুরেন্টের মধ্যে লাইভ ফিশ। আমার স্বপ্ন মানে যতটুকু বলছি, হয়তো আগামী কিছুদিনের মধ্যে আমাদের কিন্তু যত রেস্টুরেন্ট, প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু লাইভ ফিশ চলে আসবে। এটা কিন্তু বাস্তব। মানে এত তারপরের মধ্যে একটা বাংলাদেশে একটা প্রচুর মার্কেট আছে মাছ খাওয়ার প্রবণতা। এটা হিন্দু বলেন, মুসলিম বলেন, সব জাতি কিন্তু মাছ খাচ্ছে, প্রতিটা করে কিন্তু মাছ লাগতেছে। এটাকে সব কিছু বলে মনে করতে গেছি একদম গার্মেন্টস যেভাবে এখন চলতেছে, ঠিক একসময় কিন্তু এই গার্মেন্টসের মানে ইন্ডাস্ট্রি শিল্পতে পরিণত হবে আপনার বায়োফ্লক মাছ চাষটা। তাও আমার স্বপ্ন, আমি আসলে চাইল্ড এটা করতে আমার খুবই স্বপ্ন ছিল। আমার কিন্তু চাইল্ড লাইনের পরে কাছাকাছি চলে আসছি। আশা করি নেক্সট টাইম আসলে আমার বড় প্রজেক্ট নিয়ে যাব। আমার সব চাইল্ড লাইন রিটার্ন না, শুধু আমি না, আমার আশেপাশে এলাকা যারা আছে তারা সবাই মিলে যাতে আমরা জোটভাবে কাজ করতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। আপনার মতো টার্গেট হচ্ছে কি লাইভ ফিশ, মানে শুধু বায়োফ্লককে শুধু মাছ চাষেরও মাছ বিক্রি করার না, এটাকে কোটাজাত করা বা বিভিন্ন আপনার এক্সপোর্ট করা, এইসব নিয়ে আমি কি কাজ করতেছি একটু। বিভিন্ন যখন আমরা দেশে যাই তখন কিন্তু আমাদের সাথে কথা বলি, তবে কিন্তু এখনও পর্যন্ত এক্সপোর্ট করার জন্য মাছ কিন্তু বাংলাদেশে রেডি হয়নি। কিন্তু একজন বায়ার যখন আসবে কিন্তু তাকে কিন্তু প্রোডাক্ট দিতে হবে। এক্সপোর্ট করার জন্য মাছ যখন রেডি হয়ে যাবে তখন আমরা কিন্তু বিভিন্ন দেশে এটা কিন্তু এক্সপোর্ট করার চিন্তা ভাবনা করে আমরা কাজ শুরু করবো। আমরা বিশ্বাস করি আপনাদের মতো উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ হবে, কেননা আপনাদের মতো উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ হলেই আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্পে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমিও কৃষি এবং কৃষকের প্রথমে কলাকুশলী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা ক্যামেরার পিছনে আছেন। আপনাকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, এই কারণে হয়তো আপনার মাধ্যমে কিন্তু এইটা নতুন কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে, সেটার জন্য হয়তো আপনাকে দিয়ে হয়তো অনেকজন উপকার পাচ্ছে। এবং যারা আপনার ভিউয়ার্স আছে এই ভিডিওটা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেক দূর থেকে আমার এখানে আসছেন, মানে অনেক দূর থেকে অনেক দূর থেকে হয়তো না ঘুমাইছেন কিনা আমি জানি না, আমি কতটুকু বা সময় দিতে পারছি সেটাও জানি না। তবে আপনার যে এই যে কৃষকদের জন্য কাজ করতেন সেটার জন্য আপনাকে আবার ধন্যবাদ। আপনার ভিউয়ার্সদের জন্য ধন্যবাদ। সবচেয়ে বেশি কথা হচ্ছে যারা বায়োফ্লক নিয়ে কাজ করছেন, শুধু বায়োফ্লক নিয়ে না, কৃষিক্ষেত্রে কাছে সবার সাফল্য কামনা করছে, সবার সুস্বাস্থ্য কামনা করে। আমার কিন্তু সামনে কিন্তু শিং মাছ হারভেস্ট করছি, কিন্তু আরেকটা কিন্তু হারভেস্ট পর্যায়ে আমি চাচ্ছি আপনার মাধ্যমে কিন্তু শিং মাছের ট্যাঙ্কের একটু দেখানোর জন্য। অবশ্যই আমরা দেখতে চাই। শিং মাছ কিন্তু আসলে 4 মাস হারভেস্ট হয় না, 5 থেকে 5.5 মাস লাগে। সেটা যদি করতে চান একটা 10 লিটার ট্যাঙ্ক মুখ করে, একটা 10 লিটার ট্যাঙ্কে কিন্তু আমরা 35 থেকে আপনার 40 হাজার টাকা ইনকাম করা যাবে, সব কিছু খরচ বাদ দিয়ে।